নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা একজন বিশেষ অতিথিকে পেয়েছি, যিনি রায়গঞ্জের প্রাণপুরুষ বললে হয়তো ভুল বলা হবে না, কারণ রায়গঞ্জের মাটির সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ। রায়গঞ্জের আত্মার আত্মীয় এমনটাও যদি বলি, সেটাও হয়তো অবশ্যই সঠিক বলবেন অনেকে। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি আর কেউ নন, আমাদের রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী চঞ্চল ব্যানার্জি মহাশয়। চঞ্চলবাবু, আপনাকে ভারত টিভিতে অনেক স্বাগত। আপনাকে অসংখ্য প্রণাম। তোমাকে ধন্যবাদ। স্যার, প্রথমে বলুন কেমন আছেন? ভালোই আছি, খারাপ নেই। শারীরিকভাবে এখনো সুস্থ আছি, সঠিকভাবেই হাঁটাচলা চলাফেরা করতে পারছি, বয়স 83-র কাছাকাছি। কিন্তু ব্যক্তিগত জীবনে একাকিত্বে থাকি। আমার সহধর্মিণী প্রায় 6 বছর আগে আমাকে ছেড়ে চলে গিয়েছেন। সেই একাকিত্বটাকে আমি আমার জয় করার চেষ্টা করি, কারণ মানুষকে তো বেঁচে থাকতেই হবে। তো স্মৃতিমেদুর হয়ে পড়ি মাঝে মাঝে, এবং বিশেষ করে রায়গঞ্জকে নিয়ে। কিন্তু এই একাকিত্বকে জয় করার জন্যে আমি 3টে বইয়ের মধ্যে জীবনটাকে সীমাবদ্ধ করেছি। আচ্ছা, এটা বাংলা একটা হচ্ছে বই, বেশ, আর একটা হচ্ছে বাগান, আর একটা হচ্ছে বেড়ানো। বাহ। তো বই এখন খুব একটা পড়া হয় না, এই কারণে যে বয়স হয়েছে, চোখের উপর প্রেশার পড়ে, আর লম্বা রচনা পড়তেও ইচ্ছে করে না। তবে পড়ি। আর 4টে মাস 5টা মাস আমি নিজেকে একদম প্যাশন হিসেবে ডুবিয়ে দিই বাগানে, আর বাকি জীবনটুকু ঘুরে বেড়াই, মানে যাকে বলে ভ্রমণ। ছোট বড় দেশ বিদেশ প্রচুর ঘুরে বেড়াই। এইভাবেই আমার সময়টা কাটছে। আর যখন এই রায়গঞ্জে আসার সুযোগ পাই, তখন মনে হয় জীবনটা ধন্য। কি বলবো বলো? এই যে বাগান যে বললেন, মানে বাগানের বিষয়টা, মানে এই যে ছোট ফুল গাছ সেগুলোকে বড় করা বা ফল গাছ, এই তো না, মানে বাগানটা কিরকম জানো তো? আমার ছোট্ট একটা শান্তিনিকেতনে, মূল শান্তিনিকেতনে বাড়ি আছে। আচ্ছা, সেই বাড়িটার আমরা দুজনেই ফুল ভালোবাসতাম। যখন রায়গঞ্জে থাকতাম তখনও বাগান চর্চা করেছি বাঁশের বেড়া দিয়ে। তো আমার গৃহিণী ফুলচোর তখনকার দিনেও ছিল, ধরার জন্য রাত 4:30 থেকে জেগে থাকতো। সেগুলো হাস্যকর ব্যাপার। তো এখন যেটা করি সেটা হচ্ছে, ওই মোটামুটি জুলাই মাস থেকে বাগানের পর্বটা শুরু হয় আমার। সারা বছরই বাগান থাকে, কিন্তু ফুল ফোটানোর টাইমটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। আমার ওইটুকু আঙ্গিনাতে সিজন ফ্লাওয়ার অন্তত কিছু না হলেও 25 রকমের সিজন ফ্লাওয়ার আছে। কিছু পেরেনিয়াল গাছ আছে যেগুলো লুপ্তপ্রায় বাংলার গাছ, ফুল গাছ বলা যেতে পারে। ওইটুকু আঙ্গিনাতে পাবে। যেমন পাবে তুমি আমার কাছে কুন্দ, তোমার জুঁই, চামেলি, ঝুমকোলতা, এই সমস্ত রকমের গাছ আমার আঙিনাতে আছে। কিন্তু এগুলো নিয়ে আনন্দে আমার কেটে যায়। তুমি যদি অ্যালাউ করো, আমি তোমাকে মোবাইলে দেখাতে পারবো কিনা জানি না। আমার এই বছরের বাগানের একটা ছবি দেখিয়ে দিতে পারি। আচ্ছা, একটু পরে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পরে। তুমি যদি এটাকে প্রজেক্ট করতে পারো, তাহলে আমার ভালো লাগবে। আমার বাগানটা মানুষের কাছে আনন্দ দেবে আর কি। আমি একটু চেষ্টা করছি। নিশ্চয়ই আমরা দেখাবো। এটা আমার বাগান, প্রজেক্ট করে দেখাও এই বছরের। এটা যদি কোনোভাবে দেখানো যায়, একটু সামনে আনছি। এই যে বিভিন্ন বাগানে দেখুন বিভিন্ন ধরনের ফুল, মানে স্যার এটা তো দেখে মনে হচ্ছে যে কোনো নার্সারির থেকে কম নয়। কার্পেটিং করেছি। বাহ, ওটাকে এনলার্জ করে। এটাও তো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, সব।
এই যে দেখানোর চেষ্টা করব একটু যে এই যে বাগান, ও আঙুল দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ মানে দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এই বাগান সত্যি পরিচর্যা, আপনার তো এই বয়সে এসে এই ধরনের শখ, এটা কি শুধুই ভুলে থাকার জন্য না, নাকি? তো বললাম যে জীবনটাকে তো টিউনিং করতে হয়। হ্যাঁ, তোমাদের রেডিও শোনার অভ্যাস নেই, আমরা যখন রেডিও শুনতাম তখন ফাইন টিউনিং বলে খড়খড় আওয়াজ হলেই ফাইন টিউনিং করতো, একটা বাটন থাকতো। তো আমার যখন জীবনে একাকিত্ব গ্রাস করতে লাগলো, আমার একমাত্র সন্তান বম্বেতে থাকে, সে বলছিল বাবা তুমি চলে এসো আমার কাছে, বয়স হয়ে গিয়েছে। আমি বললাম গেলে খুব আরামে থাকি, কিন্তু ওটাই তো সব নয়, মনটা আমার কাঁদে, পরিচিত মুখ, একটু গলা শোনা, তোমাদের ভেরি ফাস্ট লাইফ আমি অ্যাডজাস্ট করতে পারি না। তাই যতদিন শরীর চলছে আমাকে এখানে থাকতে দাও তোমার মায়ের স্মৃতির মধ্যে, আমি সেটাতেই বেঁচে আছি, ভালো আছি। এবং আই ইউজ টু লাইফে টিউনড লাইফ, অত্যন্ত ডিসিপ্লিন লাইফে এখন থাকি। তো এই যে স্যার বাগান চর্চা, এটার থেকে একটা মনে হলো যে আপনি একজন শিক্ষক, সবার প্রথম আপনি একজন শিক্ষক। তো এই ধরনেরই তো স্কুলে, বিদ্যালয়ে, শিক্ষাঙ্গনে যারা আসে, যারা ছাত্ররা আসে, তারাও তো একটা চারা গাছের মতো, এটাও তো একটা লড়াই ছিল। খুব সুন্দর প্রশ্ন করেছো তুমি। সুন্দর প্রশ্নটা এই জন্যই বলবো যে স্কুল তো একটা বাগান, হ্যাঁ, সেখানে ফুল, ফুল তো হচ্ছে ওই বাচ্চাগুলো, ওই ছেলেগুলো, মেয়েগুলো, ওরা তো ফুল। ওই ফুলকে ফোটানোই তো শিক্ষকের দায়িত্ব, তাই না? একদমই তাই। তো সুতরাং আমার সৌভাগ্য যে আমি শিক্ষক হতে পেরেছিলাম, এটাকে আমি সৌভাগ্য মনে করি। এবং তোমাকে খুব জোর গলায় বলছি, আই এম ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড টু বি এ টিচার, অ্যান্ড আই ওয়ান্ট টু বি এ টিচার ইফ দেয়ার ইজ এনি রিবার্থ। আচ্ছা, কারণ আমি যেখানেই শিক্ষকতা করেছি সেখানেই আমার ছেলে মেয়েদের, মানে আমার ছাত্রছাত্রীদের এত ভালোবাসা আমি পেয়েছি যে মনে হয়েছে এর থেকে বড় আর কোনো প্রফেশন হয় না। এটা হচ্ছে আমার ভাবনা। তাই করোনেশন আমার সেই বাগান ছিল। তো স্যার এই যে এটা একটা এই বিষয়েই বলি শিক্ষা সংক্রান্ত, যে এখন যেমন বাগান করতে গেলে বা যারা ফলের পরিচর্যা করেন, তাদের হয়তো জৈব সার বা হয়তো রাসায়নিক সার, এই ধরনের অনেক কিছু প্রয়োগ করতে হয়। তো শিক্ষকের বাগান যে স্কুল, সেই ক্ষেত্রে কি আগে এই ধরনের জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগ হতো, বা এখন কি কোথাও হচ্ছে না? এখন কি ব্যাপারটা অন্যরকম কিছু, কি মনে করেন? আমি জানি না, আমি আমার সময়ের কথাটা বলবো, বিতর্কে যাব না। না, নিশ্চয়ই নিশ্চয়ই পরিষ্কার নিশ্চয়ই বলে নিশ্চয়ই। রাখছি, হ্যাঁ, একটা স্কুল তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে থাকে। প্রথম হচ্ছে তার প্রাণ ছাত্র, দ্বিতীয় হচ্ছে শিক্ষক, তৃতীয় হচ্ছে অভিভাবক। একদম। তো আমার সৌভাগ্য, তুমি যদি করোনেশন নিয়ে কথা বলো, তাহলে করোনেশনে আমি যখন এসেছিলাম তখন এক দল প্রাজ্ঞ নিবেদিত প্রাণ বিদ্যালয়ের জন্য সেই রকম শিক্ষক মণ্ডলীকে পেয়েছিলাম। তারা আজ অনেকেই প্রয়াত, এবং তারা আমাকে পথ দেখিয়েছিলেন। তারা পথ দেখিয়েছিলেন, সাহচর্য করেছিলেন বলেই কিন্তু হয়তো করোনেশন আমি এখনো সেইভাবে সকলের কাছ থেকে সাড়া পাই। দ্বিতীয়, আমার ছাত্রছাত্রীরা, এরকম ছাত্রছাত্রী পাওয়া যে কোনো লোকের ক্ষেত্রে ঈর্ষার ব্যাপার। আমার ছাত্রছাত্রীরা আমাকে কি ভালো যে বাসত এবং বাসে, তার প্রমাণ আমি কালকে পেয়েছি আবার এসে। ওদের বয়স এখন 50 ঊর্ধ্ব, কারো 60, কারো 62, কিন্তু তারপরেও তারা যেভাবে আমাকে ভালোবাসায় ভাসিয়ে নিয়ে গিয়েছে, এই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আর 3 নম্বরটা হচ্ছে পরিকাঠামো, বিদ্যালয়ের অবস্থান, বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের পরিচালক সমিতি, সব মিলিয়ে ব্যাপারটা, আমি তো শুধুমাত্র একজন টিম লিডার।
সেই শিক্ষকরা আমাকে পথ চালনা করেছেন। সৌভাগ্য হয়েছিল একটা বছরের মধ্যে 10-12 জন নতুন শিক্ষককে আমি নিয়োগ করতে পেরেছিলাম। তখন নিয়োগের স্বাধীনতা ছিল, আমি কোনো রং বিচার করিনি, গুণ দেখেছিলাম, প্রাণ দেখেছিলাম, এবং সেই রকম শিক্ষকদের আমি নিতে পেরেছিলাম এবং নবীন প্রবীণের সমন্বয়ে ঘটিয়েছিলাম। সেই নবীন প্রবীণের সমন্বয়ে যে প্রাণশক্তি, সেই প্রাণশক্তিতেই করোনেশনের উত্তরণ ঘটে গেল, এটাই আমি বলতে চাই। স্যার, এবারে আসি একটু, আপনি করোনেশনের কথাই বলছিলেন, মানে রায়গঞ্জ, তার সঙ্গে করোনেশন হাই স্কুল, এবং করোনেশন হাই স্কুল মানেই চঞ্চল বাবু। আমরা যেমন শুনেছি, আমিও করোনেশনের ছাত্র হিসেবে আপনার নাম বহুবার শুনেছি অনেক শিক্ষকদের মুখে, বা আমার বাবার মুখে, বা আমার অন্যান্য যারা সিনিয়ররা রয়েছে। মানে এই যে করোনেশন, রায়গঞ্জ আর চঞ্চল বাবু, এটা কিভাবে মিলে গেল একসঙ্গে? আরও তো অনেকেই হেডমাস্টারমশাইরা ছিলেন, প্রধান শিক্ষকরা ছিলেন। একটা কথা বলে শুরু করি। তখনকার দিনে বিএড ট্রেনিং, বা এখন যে আগে বিটি বলা হতো, বিএড ট্রেনিংটা যারা ভালোভাবে নিয়েছিল তারা কিন্তু ভালো শিক্ষক হতো। এমনি ইনক্রিমেন্টের জন্য বিএড ট্রেনিং তখন ছিল না। আচ্ছা। সে বিএড ট্রেনিংয়ে একটা কথা আমার মাথায় ঢুকে গিয়েছিল, তখন আমি তরুণ। সেখানে রাইবার্নের কথা, অ্যাজ ইজ দ্য হেডমাস্টার সো ইজ দ্য স্কুল, এটা ছিল কথা। হেডমাস্টারের নামেই স্কুলটা হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের 3টে গুরু ছিলেন, রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন, আধ্যাত্মিক গুরু বিবেকানন্দ, শিক্ষাগুরু বেণীমাধব দাস। স্কুলটার নাম আমি জানি না, কিন্তু তাহলে বুঝতে পারছো যে অ্যাজ ইজ দ্য হেডমাস্টার। তা আমার মধ্যে সেরকম একটা হয়তো ইচ্ছে ছিল না তা বলবো না, কিন্তু আমি আবার অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, ওই ইচ্ছেটা সফল হতো না যদি আমি ওই প্রাজ্ঞ শিক্ষককুল, সে আমি নাম করতে চাইছি না, অনেকের নাম হয়তো করতে পারবো না, আজ প্রয়াত নাগবাবু, মিহিরবাবু, দীপকবাবু, নিখিল গুহ, শান্টুবাবু, নিখিল দাস, কার নাম আমি করবার, কার নাম দেবো, অমল সেন, মুকুলেন্দু রায়, এই সমস্ত শিক্ষকরা তারা আমাকে চালিত করেছিলেন। সুতরাং তুমি যে বলছো সমার্থক, হ্যাঁ, যখন এসেছিলাম রায়গঞ্জে, তখন রায়গঞ্জের শিক্ষার মানচিত্রে করোনেশন ছিল না। আচ্ছা। এটা কিন্তু ঘটনা। সালটা 1979-এ আমি এখানে আসি। তখন কোনো মানুষের চয়েসেই করোনেশনে ছেলেকে ভর্তি করব এটা ছিল না। আমি সেটাকে জরিপ করেছিলাম। তখন 1 নম্বর স্কুল বিদ্যাচক্র, প্রথিতযথা প্রধান শিক্ষক, তাকে স্মরণ করছি, প্রণাম জানাচ্ছি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বীরেন দত্ত মহাশয়। রায়গঞ্জ একটা স্কুল, একটা সমাজ, শিক্ষিত সমাজের ছেলেমেয়েরা কোথায় পড়ে এটা কিন্তু দেখে। আমি জরিপ করলাম, আমার স্কুল টপকে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের সমস্ত প্রফেসরদের ছেলেমেয়েরা বিদ্যাচক্রে পড়াশুনো করে। এটা কেন হবে? এখান থেকে শুরু হয়েছিল আমার জিদটা, এবং 2 বছরের মধ্যে সকলের সহায়তায়, নবীন প্রবীণের সহায়তায় স্কুলটার পড়াশুনোর মানটাকে আমি জোর দিয়েছিলাম। পড়াশুনোর মান জোর দেওয়ার সাথে সাথেই 1982 উচ্চ মাধ্যমিকে 2য় স্থান হয়ে গেল। আচ্ছা। দেবাশিস সাহা, স্মরণ করছি নামটা। দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্কুল। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, লাগাতার সেভাবেই চলেছে, লাগাতার সেইভাবে উন্নতির চূড়ান্ত শিখরে চলে গেল। শুধু পড়াশুনো দিয়ে বিচার করলে করোনেশনকে বিচার করাটা ভুল হবে। একটা মানুষ তৈরি করতে গেলে প্রথম ছেলেকে তৈরি করতে হবে তার খেলার মাঠ দিয়ে। খেলার মাঠ, বিবেকানন্দ বলেছিলেন, গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। তাই খেলার মাঠে জোর দিয়েছিলাম।
একটা পুরো মানুষ তৈরি করার জন্য আনুষঙ্গিক কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে ডিবেট, কুইজ, তোমার সায়েন্স সেমিনার ইত্যাদিগুলোতে, নাটক, গান বাজনা সবই করোনেশন উঠতে শুরু করলো এবং এমন একটা জায়গায় পৌঁছলো আমার ছেলে মেয়েদের কৃতিত্বে যে 1984-তে আমরা সারা ভারতে নাম করে ফেললাম। সুব্রত কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল করোনেশনের ফুটবল টিম। ডিবেট, কুইজ এগুলোতে করোনেশন অপ্রতিরোধ্য হয়ে উঠলো সারা জেলাতে। মনে রাখতে হবে তখন কিন্তু উত্তর দিনাজপুর নয়, জেলাটা পশ্চিম দিনাজপুর, বালুরঘাট আমাদের সদর। সেখানে গিয়ে জয় ছিনিয়ে আনতে হতো, আমার ছেলেমেয়েরা সেই জয়টা ছিনিয়ে আনতো। আমরা সরস্বতী পুজোটাকে অন্য রূপ দিলাম, একটা কালচারাল মিলন ক্ষেত্র করে ফেললাম। আচ্ছা। এবং সেটা আমরা একটা পথ দেখালাম হয়তো শিক্ষাক্ষেত্রে। বিদ্যালয়ে সাংস্কৃতিক পরিষদ তৈরি হলো, সরস্বতী পুজোর চাঁদা তোলা হতো না, ফিজ এর সাথেই নিয়ে নেওয়া হতো। এই সাংস্কৃতিক পরিষদ কালচারটা কিন্তু পরে সমস্ত স্কুল কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে। এই জন্য করোনেশন পথ দেখিয়েছে, করোনেশন একটা দিশা দেখাতো। তো এইগুলো সাফল্যের সাকসেস হতে হতে পরবর্তীকালে প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্থান দখল করতে লাগলো এবং সেটা চূড়ান্তে পৌঁছে গেল 1995 মাধ্যমিকে প্রথম 10 জনের মধ্যে 4টে স্থান করোনেশন দখল করলো। এই গৌরব সকলের প্রাপ্য। তোমাকে একটা কথা বলে রাখি, আমি বাঁচবো কি নিয়ে সেটা হচ্ছে আমি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য সেইটা বিচার করে। আমি রায়গঞ্জের ভুলতে পারি না, রায়গঞ্জের কাছে আমি চিরঋণী, এই ঋণ অপরিশোধ্য। রায়গঞ্জের আপামর মানুষের ভালোবাসা পেয়েছিলাম। আমি একটা ছেলেকে তখনকার দিনে যদি একটু শাসন করতাম, কালকেও প্রাক্তন ছাত্র সম্মেলনীতে গিয়েছিলাম, তারা আমার হাতে একটা বেত তুলে দিয়েছিল। আমি তাদেরকে বললাম আমরা পারবো না, বললাম না স্যার, এক ঘা করে মারুন। ওটা ছিল বলেই আমরা কিন্তু আজকে মানুষ হয়েছি। তো আমি যেটা বলতে চাইছিলাম, আমি যদি এক ঘা মারতাম কোনো ছেলেকে, তার পরের দিনে চার বাবা বা মা এসে বলতো আরও 2 ঘা মারুন। এটা ছিল তখনকার দিনে সেই সামাজিক পরিবেশ। এখন তো শিক্ষার পরিবেশটাই পাল্টে গিয়েছে না। এখন শিক্ষকরাও সেই দায়বদ্ধ নন, বা তারাও চিন্তিত এবং ব্যথিত বলতে পারি যে সেই শাসন করার অধিকারটা তাদের আর নেই। এখন শিক্ষক যদি কোনো ছাত্রকে হনুমান বলে তাহলেও থানায় চলে যাবে, আমার ছেলেকে হনুমান বলেছে। কিন্তু ওটা আমাদের রাইট ছিল, অধিকার ছিল। একটা ছাত্রকে বাঁদর যদি না বললাম তাহলে কীরকম মাস্টারি করছি আমি, এই বোধটা আমাদের মধ্যে কাজ করত। মানে সেই ম্যাজিশিয়ানের স্টিকের মতো সেই বেদ কিন্তু একটা, হ্যাঁ সেটা ছিল, সেটা অনেক বলা যেতে পারে। যাই হোক, আমার কাছে কিন্তু ছাত্ররা অসম্ভব, আমি তাদের হয়তো কখনো কখনো চরম সীমায় শাসন করেছি, বেতও মেরেছি, কিন্তু কখনো সেটা দূরত্ব তৈরি করেনি, পরে তাকে বুকে টেনে নিয়েছি। সেই ছাত্রই আমার সব থেকে অনুগত ছাত্র হয়ে উঠেছে। এটাই আমার কাছে সব থেকে বড় সাফল্য বলে মনে করি। ছাত্রদের আমি সবসময় বুকে টেনে নিয়েছি, কখনো কোনো বিদ্বেষ রাখিনি। এবং সেই দুষ্টু ছেলেগুলোই আজকে বড় বড় নেতা হয়েছে। এই যে এখন তোমাদের এখানে যে বিধায়ক, সে অত্যন্ত দুষ্টু ছিল। তার বাবা দিনু কল্যাণী, সে আমার বাড়িতে এসে বলতো স্যার ওটাকে পেটাবেন। সেই অভিভাবক নেই, সেই শিক্ষকও নেই। তো সেইটা এইভাবেই চলেছিল। করোনেশন একটা ইতিহাস রচনা করেছে, কথা অস্বীকার করি না। একদম। স্যার এবারে একটু আসি, এই যে আপনি যখন প্রথম এলেন, এটা তো গেল শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা সেই চারাগাছ পরিচর্যার ক্ষেত্র। এবার কি কি সমস্যা ধরুন যে আপনার নজরে পড়েছিল স্কুলে, বা স্কুলটার বিল্ডিং ঠিকঠাক ছিল কিনা, বা যাতায়াতের কি সমস্যা ছিল, এই ধরনের কিছু স্মৃতিচারণা থেকে? যে এখন তো অনেক কিছু হয়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক এখন উন্নত হয়েছে। দেখো, যেমন রায়গঞ্জ শহরটাকে আমি চিনতে পারছি না। রায়গঞ্জকে আমার মনে হচ্ছে বৈভবের শহর। আচ্ছা। চারিদিকে
এত বড় বড় বিল্ডিং, দোকানপাট, বাজার, মল, কীরকম যেন একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। কিন্তু 79-এ যখন এসেছিলাম তখন রায়গঞ্জ তো জেলা সদর ছিল না, রায়গঞ্জ একটা গঞ্জ শহর, পশ্চিম দিনাজপুরের সাব ডিভিশন। এটাও বলে রাখা ভালো, পরবর্তী ক্ষেত্রে অশোক মিত্র কমিশনের রিপোর্টে যখন জেলা বিভাজনের কথা উঠলো, সেই নিয়ে যে দুর্বার আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সান অফ দ্য সয়েল না হলেও আমি কিন্তু লিডিং ভূমিকাটা নিয়েছিলাম। পথসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা, সেগুলো হয়েছিল। তো সেই রায়গঞ্জকে তো আমি এখন আর চিনতে পারছি না। তুমি যেটা প্রশ্নটা করেছো সেটাতে আমি আগেই বলেছি, রায়গঞ্জ তখন তার নামটা শুনতাম 79-এ বাজারে স্কুল, জানলা দরজা নেই, প্রাচীর নেই। সেগুলোর পরিচালক সমিতির সহায়তায় আমরা আস্তে আস্তে ধীরে ধীরে রেস্টোর করেছিলাম, কিন্তু আমাদের বড় অর্থাভাব ছিল। এই অর্থাভাবের একটা উদাহরণ দেবো আমি, এটা হয়তো কোনো ইন্টারভিউ আলোচনা হয় না। আমি আর একটা মানে ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার প্রিন্সিপাল, সেটা হচ্ছে রায়গঞ্জ বিএড কলেজ। আচ্ছা, এটা হয়তো অনেকেই জানে না, আমি কিন্তু ফাউন্ডার প্রিন্সিপাল। এবং রায়গঞ্জ বিএড কলেজের যাত্রা শুরু হয় আমার বিদ্যালয় থেকে। সেখানে 2 বছর চলার পরে সে তার নিজের জায়গায় উঠে গিয়েছে। আমি 81 থেকে 89 পর্যন্ত রায়গঞ্জ বিএড কলেজের অধ্যক্ষের পদ সামলেছি, 2টা পদই সামলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সহায়তা পেয়েছিলাম, কিন্তু অর্থাভাব ছিল। অর্থাভাবের কথাটা এইভাবে বলা যায় যে তখন সেই ধরনের অর্থের প্রাচুর্য ছিল না, শিক্ষকদের বেতনও সেই রকম ছিল না। একটা উদাহরণ দিই, রায়গঞ্জে তখন ওই বিএড কলেজের সুবাদে, বিএড কলেজের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন ডিএম পদাধিকার বলে, সুতরাং আমাকে প্রায়ই বালুরঘাট যেতে হতো ডিএমের সাথে সমস্যা নিয়ে আলোচনা করতে। ডিএম এখানে ক্যাম্প অফিস ছিল, তিনি এলে আমাকে ডেকে পাঠাতেন। তা আমি ওনাকে বললাম যে স্যার, আমার স্কুলটার বিল্ডিং নেই, ক্লাসের বড় অভাব, যদি একটু টাকা দেন। বলে আমার কাছে এই ধরনের কোনো টাকা দিতে পারবো না, কিন্তু আমি শুনেছি আপনাদের একটা জায়গা আছে, আমি লাইব্রেরি করব একটা রায়গঞ্জে, সেই জায়গাটা আমাকে দিন। কি বলছেন স্যার, আমি আপনাকে টাকা চাইতে এলাম আর আপনি আমাকে জায়গা চাইছেন? বলে গিভ অ্যান্ড টেক করতে হবে মিস্টার ব্যানার্জি। তো সেই প্রপোজালটা আমি যখন পরিচালনা সমিতিতে বললাম, ওনারা ক্ষুব্ধ বললেন আনতে পারেন না, দিয়ে দেবেন। তা আমি আবার ডিএমকে বললাম যে কিছু না দিলে আমি দিতে পারবো না। তো ডিএম সাহেব, মনে আছে মহাপাত্র সাহেব ছিলেন, তিনি বলছেন আপনি দিন, আমি আমার স্মল সেভিংস ফান্ডের থেকে আমার দেওয়ার অধিকার আছে, সেখান থেকে দেবো। তো এই যে আজকে রায়গঞ্জের ডিস্ট্রিক্ট লাইব্রেরি যেখানে, সেটা কিন্তু করোনেশনের জমিতে। আচ্ছা, এটা অনেকেই জানেন না, এর ইতিহাসও জানেন না, যার জন্য ওই ম্যানেজিং কমিটিতে করোনেশনের একজন রিপ্রেজেন্টেটিভ আছে, জানি না কি অবস্থায় এখন আছে। ওটা রায়গঞ্জের একটা হোস্টেলের জায়গা ছিল, তার অর্ধেকটা আমরা দিয়েছিলাম গার্লস স্কুলের ঠিক উল্টো পিঠেই। আচ্ছা, এই মুহূর্তে সেটা মহকুমা গ্রন্থাগার আছে। মহকুমা গ্রন্থাগার হবে, সেটি যাই হোক না কেন, সাব ডিভিশনাল লাইব্রেরি। তো এনিওয়ে, এইভাবে তো উনি ওনার কথা রেখেছিলেন। মার্চ এন্ডিংয়ে উনি আমাকে স্মল সেভিংস থেকে 29,000 টাকা দিয়েছিলেন তখনকার দিনে। সেই 29,000 টাকাটাও কম ছিল না, সেই দিয়ে কিন্তু একটা দোতলার বিল্ডিং তোলা গিয়েছিল। এইভাবে টাকা সঞ্চয় করেছি, অনেক কাছে হাত পেয়েছি, সাহায্য পেয়েছি। অনেক ম্যানেজিং কমিটি যারা এসছেন তারা খোঁজ খবর করেছেন, স্কুলটাকে দাঁড় করাতে পেরেছিলাম বলে মনে হয়, এইটুকু বলতে পারি। এই যে স্যার, আপনি রায়গঞ্জ শহরের কথা বলছিলেন যে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, না খুব জানতে ইচ্ছে করছে আর কি। মানে আপনি যখন এলেন এখানে, শিক্ষকতা করলেন, মানে স্কুল এবং আপনার যে বাড়ি, সম্ভবত শিলিগুড়ি মোড় পেরিয়ে ওই দিকটায় আপনার বাড়িটা ছিল, যাতায়াত করতেন তো সম্ভবত রিক্সা করে যাতায়াত করতেন বা কিছু, অনেক সময় শুনেছি পায়ে হেঁটে, এ ধরনের শুনেছি আর কি। এটা একটু জানতে ইচ্ছে করছে। ভুল শুনেছ,
আমি একদম রায়গঞ্জকে যেখানে দেখে এসেছিলাম সোঁদা মাটির গন্ধ পেতাম, সেটা হচ্ছে বন্দর। আচ্ছা। রায়গঞ্জ নামটাই রায়েদের গঞ্জ, কুলিক নদীতে ব্যবসা হতো, তাই ওটা বন্দর। এবং বন্দরের হাট এখনো আছে বোধহয়। হ্যাঁ আছে। সেই গার্লস স্কুলের ঠিক থেকে এগিয়ে গিয়ে করোনেশনের একটা সম্পত্তি আছে, সেখানে দুটো কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারে আমি থাকতাম। আচ্ছা, আমি এদিকে আচ্ছা। থাকতাম না। এদিকে যেটা কথা বলছো সেটা আমি ওই বিএড কলেজ যেতাম বলে হয়তো মানুষ ভেবেছেন। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো সুতরাং রায়গঞ্জে এই কারণে বললাম, মানে তখনকার দেখা রায়গঞ্জ শহর এখনকার দেখা রায়গঞ্জ শহরে অনেক পার্থক্য আছে। একদম আমি চিনতে পারছি না। বললাম যে আজকে তোমার এখান থেকে আমি ওখানে যাব আমার পুরনো জায়গাটাকে দেখতে, স্মৃতির তাড়নায়। আচ্ছা। তো বন্দরের হাটে তখন যে ধরনের মানুষ একদম অকৃত্রিম ভালোবাসা নিয়ে আমাকে ভালোবেসেছিলেন, সেটা তো ভুলবার নয়। সুতরাং সেই জন্য একবার প্রণাম করতে যাই আমি ওখানে এখনো। আর কিছু স্যার এবারে আসি যে আপনি করোনেশন ছেড়ে চলে গেলেন, সেই চলে যাওয়ার সময়টা কি কি রেখে গিয়েছিলেন এখানে? তখন কি ছেড়ে যেতে মন চাইছিল? না, আমাকে খানিকটা বলতে পারো, সার্বিক পরিস্থিতিতে করোনেশনের চূড়ান্ত শিখরে আমি করোনেশনকে নিয়ে গিয়েছিল বলে আমার ধারণা। একাধিক ক্রমে ধারাবাহিকভাবে প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে করোনেশন পজিশন পাচ্ছে। করোনেশনে পজিশন না পেলে সেটা খবর হতো। এই করতে করতে 1995 সালে করোনেশনে মাধ্যমিকে 4টে স্থান দখল করে ফেলল। আর 1995 সিদ্ধান্ত হলো সরকারের যে এখন থেকে ম্যানেজিং কমিটির হাতে আর অ্যাপয়েন্টমেন্ট থাকবে না, এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট হবে এসএসসির মাধ্যমে। সেটা হতে টাইম লেগেছিল। আমি প্রমাদ গুনলাম যে এই এসএসসির অ্যাপয়েন্টমেন্ট একদিক থেকে হয়তো ভালো, কিন্তু যে শিক্ষকরা আসবেন তারা কতটা স্কুলের প্রতি নিবেদিত প্রাণ হবেন আমার আশঙ্কা ছিল। সে আশঙ্কা আজকে কিন্তু সত্যে পরিণত হয়েছে। আমি যে তখন নিয়ে এসেছিলাম যে সমস্ত শিক্ষকদের, আমি কিন্তু রং দেখিনি, আমি গুণ দেখেছিলাম। আমাকে আমার সেক্রেটারি জে.আর. বক্সি বলে দিয়েছিলেন যে যতক্ষণ আপনি ভালো করবেন আমি আপনার রাবার স্ট্যাম্প, ওই হিন্দিতে একটা চুন চুন করকে বলে না, সেইভাবে আমি কিন্তু এক একজন শিক্ষককে, তরুণ শিক্ষককে তুলে এনেছিলাম। নামগুলো করতে চাই না, তাদের আমি রং দেখিনি, কিন্তু তারা শিক্ষার ক্ষেত্রে একদম স্কুলকে সব কিছু উজাড় করে দিয়েছেন। অনুপম ব্যানার্জি, দেবাশিস, কিশোর, চম্পক ব্যানার্জি, কত না, অমল, কত নাম করব। তো এইটা ছিল, তখন আশঙ্কা করলাম যে আমার হাতে তো আর যে ভ্যাকেন্সিগুলো হবে সেগুলো পূরণ করার তো অধিকার থাকবে না, যা পাঠাবে তাই নিতে হবে। ফলে আমি লিডার হয়ে করব কি? অনুগত সৈনিক না পেলে আমি লিডার হয়ে কি করব? দ্বিতীয় কথাটা হচ্ছে, হিসেব করে দেখলাম বাই 2001 আমাকে যারা এগিয়ে নিয়ে গিয়েছেন সেই প্রাজ্ঞ শিক্ষকগুলো সবাই রিটায়ার করে যাবেন। অচিন্ত সেন এর মতন কালচারাল ফিল্ডে, শান্টুর মতন মানুষ, নিখিল গুহ, দিলীপ নাগ, এই সমস্ত প্রাজ্ঞ টিচাররা রিটায়ার করে যাবে। তাহলে আমি একা পড়ে থাকবো। স্কুল হয়তো আর সেই হাইটে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো না। অতএব মানুষের স্মৃতি কিন্তু খুব দুর্বল। এই মানুষরাই তখন বলবে, ও চঞ্চলবাবু বয়স হয়ে গেছে, আর চালাতে পারছেন না। এটা একটা কারণ। আর রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হচ্ছিল, সুতরাং রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হচ্ছিল, সেটা ওখানটা সাফোকেটিং হয়ে উঠছিল আমার ক্ষেত্রে। আমি সেই সব বিচার করে তখন দেখলাম সব থেকে উচ্চ চূড়াটাই উঠে গিয়েছি। এ ম্যান শুড রিটায়ার, লিভ উইথ ফ্লাইং কালার। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন। এবং আমি কিন্তু যে কোনো সাধারণ স্কুলে যাইনি, আমি গিয়েছিলাম রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত, আমার সৌভাগ্য করোনেশনের জন্যেই আমি গিয়েছিলাম বিশ্বভারতীর পাঠভবন,
যে বিদ্যালয় তৈরি করেছেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ওই চেয়ারে রবীন্দ্রনাথ ঠাকুর বসছিলেন, আমি সেই চেয়ারে গিয়েছিলাম। তাই ভুল সিদ্ধান্ত আমি নিইনি, এবং আক্ষেপটা রেখে গিয়েছি বলেই মানুষ কিন্তু এখনো আমাকে ডাকছে। মানে একটা খুব জানতে ইচ্ছে করে স্যার, এই যে আপনি এলেন রায়গঞ্জে আসছেন, তাতে আপনিও বলছিলেন যে সমস্ত প্রাক্তনীরা আপনাকে যে ভালোবাসা দিয়েছে ভুলতে পারছে না, মানে রায়গঞ্জ আপনাকে ভুলতে পারছে না, আপনি সেই ম্যাজিশিয়ান। কিন্তু জানতে ইচ্ছে করছে যে সেই ম্যাজিকটা কি, এমন কি জিনিস? এমনটা কি যদি জিজ্ঞেস করো, আমি মনে করি মানে এমন কি কাজ করেছেন যে আপনি এমন হিরো? কি কাজ করেছি, সেটা একটাই কাজ আমার নিজের মনে হয়, আই হ্যাভ গিভেন মাই লাইফ ফর দ্য স্কুল। আমার ছাত্রদের সাথে ভালোবাসা, আত্মিক যোগাযোগ, এই ব্যাপারটা না ঘটলে এটা সম্ভব নয়। আর তুমি যে কোনো বয়স্ক 50-60 বছরের করোনেশনের ছাত্র ছাত্রীকে জিজ্ঞেস করে দেখো, তারা আমাকে এখনো সেই ভালোবাসে। এই ভালোবাসা সকলের ক্ষেত্রে হয় না, এটা আমার সৌভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমি কি বলবো। আমি তো সেটা ব্যাখ্যা করতে পারবো না যে আমি তাদের জন্য বিশেষ কিছু দিয়েছি, কিন্তু এটুকু বলতে পারি প্রাণ উজাড় করে তাদেরকে ভালোবাসা দিয়েছি। এখন সেটা একটু আফসোস হয় না যে আপনি চলে গিয়েছিলেন এদেরকেই ছেড়ে? আফসোস যে হয় না সে কথা বলবো না, আফসোস নিশ্চয়ই হয়, কিন্তু জীবনটা তো সেই রকম এগিয়ে যাওয়ার জন্যে। আজকে আমি যদি শেষ দিন, রিটায়ার্ড দিন পর্যন্ত থাকতাম, তাহলে হয়তো এটাও বিশ্বাস আমার এই আবেগ থাকতো না। এই প্রশ্নটা যদি করি, একটা কোথাও নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছো, খুব প্যালেটেবল ডিশটা, অর্থাৎ মাংসটা রিপিট করা হলো না, তো তোমার একটা আফসোস থেকে আর একবার দিল না রে। ঠিক সেই ধরনের ব্যাপারটা আমি ঠিক সময়ে ছেড়ে গিয়েছি বলে মনে করি, তাই একটা আফসোস রেখে গিয়েছি। সেই আফসোসের তাগিদে ছেলে মেয়েরা আমাকে এখনো ডেকে পাঠায়, ডাকে, আমিও আসি। সেই যে দুটো যে আপনার জায়গা, একটা শান্তিনিকেতন, একটা করোনেশন, এই দুটোকে যদি আপনার সামনে রাখা যায় যে কোনটা বেস্ট? খুব শক্ত প্রশ্ন। করোনেশনে যে কাজের আনন্দ, করোনেশনে নিয়ে আমি যে স্বাধীনতা, কাজ করার আনন্দ পেয়েছিলাম, এবং ছেলে মেয়েদের নিয়ে যেভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম, সেই অভাবটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা স্কুল, এখন তো ইউজিসির আন্ডারে, পাঠভবন এখন ইউজিসির আন্ডারে একটা স্কুল, সেই স্বাধীনতা ওখানে পাইনি, একটা আফসোস আছে। এটা প্রথম। দ্বিতীয় কথা, আমার কর্মজীবনের শ্রেষ্ঠ স্থান কিন্তু করোনেশন। আমি যা চেয়েছি তাই করতে পেরেছি, এই স্বাধীনতা ওখানে আমি পাইনি। পূর্ণ কোথায় হয়েছি? আমি করোনেশনে হ্যালোর মধ্যে থেকে গিয়েছিলাম, এখানে কূপমণ্ডুক হয়ে গিয়েছিলাম। কে না খ্যাতি ভালোবাসে, হয়তো সেটা আমার মধ্যেও এসেছিল, অকপট স্বীকারোক্তি, এই সাফল্য, সেটাকে ছেড়ে যাওয়া সোজা ছিল না। কিন্তু ওখানে গিয়ে আমি কর্মজীবনে হয়তো সেই আনন্দটা পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটা হচ্ছে নিজে ঋদ্ধ হয়েছি। একটা বিরাট স্পেকট্রামে কাজ করার, বিরাট একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বহু নামি দামি অত্যন্ত গুণী মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি, নিজে আলোকিত হয়েছি, নিজে ঋদ্ধ হয়েছি, অস্বীকার করি না। মানে একটু প্রায় শেষের দিকে, রায়গঞ্জ আপনাকে ভোলেনি। রায়গঞ্জ থেকে যে অনেক ধরনের মানুষের সঙ্গে আপনার আলাপ ছিল, সে ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে অন্যান্য যারা শিক্ষক ছিলেন, সেই সময়কার সিচুয়েশন, একদিকে বিদ্যাচক্র, অন্যদিকে করোনেশন, এইগুলো থেকে আপনি কি কিছু শিক্ষা নিয়েছিলেন? আপনি কিছু শিখেছিলেন? 100 বার। এটা খুব ভালো প্রশ্ন একটা তোমার। সব ধরনের মানুষের সাথে স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি। স্কুল ইজ এ মিনিয়েচার সোসাইটি, এটা আমার কথা নয়। তো সেই জন্যে সব ধরনের মানুষের সাথে আমাকে মিশতে হয়েছে। আমার বিদ্যালয়ে বামপন্থী
সর্বশ্রেষ্ঠ তাত্ত্বিক নেতা তখনকার এখানকার দিনে, তিনি আমার সহকর্মী ছিলেন। মতান্তর হয়েছে কিন্তু মনান্তর হয়নি। আমার বিদ্যালয়ে ওই এলাকার সব থেকে দাপুটে তখনকার দিনের নেতা, তারা কাজ করেছেন, তারা আমাকে ভালোবেসেছেন, সহায়তা দিয়েছেন। মতান্তর থাকতে পারে, মনান্তর কখনো হয়নি। আমি সকলকে নিয়ে চলতে চেষ্টা করেছিলাম। এটা ঘটনা যে খুব দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছিল, তার এফেক্ট স্কুলেতে পড়বেই। তো সেটাকে আমি সামলেছিলাম, সম্মানের সঙ্গেই সামলেছিলাম, এই কথা বলবো। স্যার প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে বলছো, মানে একদম শেষ প্রশ্ন আর কি, বকা দেবেন না প্লিজ। সেটা হচ্ছে এই যে একটা জিনিস আপনার জানতে চাই, শুধু করোনেশন বা শান্তিনিকেতন বা এই বিষয়ে নিয়ে নয়, ওভারঅল আপনার জীবনে, এই যে এত বছরের জীবনে কোনো উল্লেখযোগ্য স্মৃতি, এটা একটু জানতে চাই আমরা সবাই, যেটা আপনাকে এখনো এই স্মৃতি আপনি বয়ে নিয়ে বেড়ান স্কুল নিয়ে, যে কোনো বিষয়, সারা জীবনের যে কোনো বিষয়, যে উল্লেখযোগ্য একটা বিষয়, সেটা আপনার ছাত্র হতে পারে, আপনার ব্যক্তিগত জীবন হতে পারে, আপনার পড়াশোনা, গবেষণা, অনেক কিছুই হতে পারে, সেরকম কোনো স্মৃতি। তুমি স্মৃতির কথা বলছো, যেটা আমি বলবো করোনেশন আমার তীর্থক্ষেত্র। আমি যতবার আসি, কালকেও যখন গাড়িটা ঢুকছে তখন আমি বললাম গাড়ি গেটের বাইরে থামাও, আমি আগে প্রণাম করলাম তারপর ঢুকি। কারণ রায়গঞ্জের মাটি আমার কাছে তীর্থক্ষেত্র। রায়গঞ্জ করোনেশন আমার হৃদয়ে সবসময় স্পন্দন, এটা মনে রেখো। কিন্তু কাকে ছেড়ে কাকে ধরবো? ছোট্ট একটা উদাহরণ দিই। যখন খেলাধুলার চূড়ান্ত সাফল্য আসছে, বোঁচা বলে একটি ছেলে ছিল, খুব ভালো অ্যাথলেট ছিল, খুব ভালো ফুটবলও খেলতো। ভাই, কড়ি, এসব বিখ্যাত নামগুলো আমি করছি, ফুচু, এরা ছিল। তো বোঁচা খুব দরিদ্র ঘরের ছেলে ছিল, দুবেলা দুমুঠো খেতে পেত না বোধ হয়। আমাকে যখন ও স্টেট লেভেলে যাবে, তখন আমার ক্রীড়া শিক্ষক প্রশান্তও বললেন, স্যার বোঁচার একটু মানে যে ট্রেনিং নেবে সেই সময় একটু ভালো খাবার দরকার, আর আপনি ওকে রোজ 2টো করে ডিম খাওয়ান, কলা খাওয়ান, পেট ভরে খাওয়ান, যা খরচা লাগে আমি দেবো। সেই বোঁচা অনেক সিল এনে দিয়েছে, এবং এটা আমার কাছে একটা বিরাট, সে যখন সাফল্য পেয়েছে তখন মনে হয়েছে এটা একটা বিরাট সাফল্য আমার কাছে। পড়াশোনায় গেলাম না, পড়াশোনা তো সবাই করে। সেই বোঁচা বোধহয় এখন সিআরপিএফ বা বিএসএফ কোথাও আছে বোধহয়, যোগাযোগ নেই। ফুচু ফুচু, দৌড়ো দৌড়ো, ফুচু সিল এনে দিচ্ছে। এগুলো কি করে ভুলবো বলো তো? তো আর যদি জীবনের একটা, বললাম না খুব বড় স্পেকট্রামে কাজ করা, সেই স্মৃতিটাও বলতে হবে। অনেক নামি দামি মানুষরা আসতেন, যারা শান্তিনিকেতনে এসে গুরুদেবের স্থানে পা দিয়ে ধন্য হতেন। সেরকম একজন মানুষ একবার এলেন, লতা মঙ্গেশকর এসেছিলেন, আমি তার গাইড ছিলাম। এটা একটা বিরাট সৌভাগ্য। দেশিকোত্তম পেয়েছিলেন যে বছর। তার মধ্যে এলেন পণ্ডিত রবিশঙ্করজি, ভুলতে পারি না। উপাচার্য মশাই আমাকে ডাকলেন, ডেকে বললেন, রবিশঙ্করজি আসবেন তোমার ওই পাঠভবনের প্রাঙ্গণে, ওখানেই উনি পারফর্ম করবেন, তুমি সব ব্যবস্থা করবে। ভাবতে এখন রোমকূপে কাটা দিচ্ছে। রবিশঙ্করজি তার কন্যা অনুষ্কাকে নিয়ে এসেছিলেন, তার বসার ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, যেখানটায় বাজাবেন সেই ফরাসের ব্যবস্থা করে যখন উনি বসলেন, আমি সেতারটা ওনার হাতে তুলে দিয়েছিলাম। ভাবা যায় না আমার কীরকম একটা হচ্ছে। তো এইগুলো, এরকম স্মৃতি আমার অনেক অনেক, বলতে গেলে শেষ হবে না। তো তুমি আমাকে এইটুকুই বলে শেষ করি, করোনেশনের মাটি আমার কাছে শিবজ্ঞান কঙ্কর, আর করোনেশন আমার হৃদয়ে। তার ছাত্রছাত্রী ভালোবাসাই আমি সুস্থভাবে বেঁচে আছি। আমি আবার যদি কখনো রিবার্থ থাকে, আমি শিক্ষক হতে চাই এবং করোনেশনে হতে চাই। এই বলে শেষ করি। ভালো থাকবেন স্যার। আপনাকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু সময় যেহেতু কম, নিশ্চয়ই স্যারের সঙ্গে আমাদের আবারও দেখা হবে, আমরা সেই আশা রাখছি। স্যার যেটা বললেন সেগুলো
এবং ওনার যে এই যে স্মৃতি যেগুলো উনি রোমন্থন করলেন এখানে, সেগুলো হয়তো আমাদের অনেকের জীবনে পাথেয় হয়ে থাকবে, এই আশা রাখছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। সাফ কথা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।